এখন এখন আমরা চলে যাব হচ্ছে আজকে আচার অনুষ্ঠান এবং মোটিভ। আচার অনুষ্ঠান তো বোঝেন না? আচ্ছা, আচার অনুষ্ঠান এবং মোটিভ। আচার হলো অঙ্গভঙ্গি, শব্দ, ক্রিয়া, বাস্তবতার সাথে জড়িত কার্যকলাপের ক্রম, যা সেট ক্রম অনুসারে সম্পাদিত হয়। ধর্মীয় সম্প্রদায়ের প্রথা দ্বারা আচার অনুষ্ঠান নির্ধারিত হতে পারে। আনুষ্ঠানিকতা, ঐতিহ্যবাদ, ব্যবস্থায় শাসন, পবিত্র প্রতীকবাদ এবং কর্মক্ষমতা দ্বারা আচার অনুষ্ঠানগুলি চিহ্নিত করা যায়, কিন্তু সংজ্ঞায়িত করা হয় না। সকল পরিচিত মানব সমাজের বৈশিষ্ট্য এগুলো শুধুমাত্র সংগঠিত ধর্ম এবং ধর্মের উপাসনা এবং ধর্মীয় অনুষ্ঠানগুলি অন্তর্ভুক্ত হয়। আচ্ছা, এই আচার অনুষ্ঠানগুলো হচ্ছে যে আমাদের এই উপমহাদেশটা ধরেন যে ইতিহাস যদি আমরা ঘাঁটতে যাই, সেক্ষেত্রে আমাদের ইতিহাসটা বলতে যে আমরা মোটামুটি হচ্ছে ধারণা পাই যে দেশ বিভাজন বা দেশ বিভাজনের পরে বা স্বাধীনতার পরে এই বিষয়গুলো কিন্তু হচ্ছে এখানে আসবে না। কেমন? কারণ এই যুদ্ধ বিগ্রহ বা দেশ যে ভাগ হলো বা হচ্ছে যে আপনার বিভিন্ন শাসনতন্ত্র বা বিভিন্ন কিছু যখন আমাদের সামনে চলে আসে, সেই বিষয়গুলোর মধ্যে কিন্তু আচার অনুষ্ঠানটা থাকবে না। আচার অনুষ্ঠানের মূল বিষয়গুলো কি জানেন? আচার অনুষ্ঠানের মূল বিষয়গুলো হচ্ছে যে আমাদের কালচার, আমাদের ধর্ম, আমাদের অনুশাসন এবং কর্মক্ষমতা। তার মানে যে আমাদের এই উপমহাদেশের কর্মক্ষমতা বলতে কি ছিল? মূলত কৃষিকাজ, তাই না? কৃষিকাজের মধ্যেই তো আমাদের উপমহাদেশের সবাই তো আমরা এর মধ্যেই থাকি। যেমন ধরেন যে একটু বোঝার বিষয় আছে, একটু চিন্তা করে বোঝেন তাহলে আমার কথাগুলো ইজি মনে হবে। যেমন ধরেন যে 1800 শতকের পর থেকে, মানে 1800 শতকেই হচ্ছে প্রথম শতক হচ্ছে রেনেসাঁ যুগ। রেনেসাঁ যুগ মানে হচ্ছে আপনার যখন শিল্প নতুন একটা আঙ্গিকে রূপ নেয়, বা শিল্প শুধু তো হচ্ছে ছবি আঁকা বা নৃত্যকলা বা চিত্রকলা বা হচ্ছে যে সঙ্গীতকলা এটার মধ্যে সীমাবদ্ধ না। শিল্প বলতে সেটা ইন্ডাস্ট্রিয়াল শিল্প আছে। যেমন 1800 শতকের পর থেকে ইংল্যান্ডে প্রচুর পরিমাণে হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি হয়, মানে কারখানাগুলো স্থাপিত হয়। তখন থেকে কি হয় যে নতুন নতুন হচ্ছে যে আমাদের সামনে নতুন নতুন মেশিন আসে, নতুন নতুন উপকরণ আসে, যেগুলো দিয়ে আমাদের জীবনধারার মান নতুনভাবে চালানো শুরু হয়। কিন্তু সেটা তো গেল ব্রিটিশদের ক্ষেত্রে বা রেনেসাঁ যুগের সাথে একটা অন্তর্ভুক্ত। কিন্তু আমরা যদি আচার আচরণের ক্ষেত্রে বলতে যাই, সেক্ষেত্রে আমাদের এই উপমহাদেশটা টোটালি কিন্তু হচ্ছে আপনার কৃষি নির্ভর, এবং তার সাথে আমাদের কর্ম, এবং তার সাথেই আমাদের হচ্ছে আচার অনুষ্ঠান এবং বিভিন্ন রকম মোটিভগুলো হচ্ছে আমাদের দ্বারাই কিন্তু এটা প্রকাশ পায়, তাই কি না? যেমন আমরা ছোটখাটো উদাহরণ তো জানি যে হালখাতা। হালখাতা তো সবাই শুনছেন নাম, হালখাতা শুনছেন না? হালখাতা শুনছেন? হালখাতা এটা কি শুনেন নাই শব্দটা? কেউই হ্যাঁ বলতেছেন না। হ্যাঁ, তো এই আচার অনুষ্ঠানগুলো কি কি আছে? যে ধরেন যে আচার অনুষ্ঠানের মধ্যে যেমন ধরেন যে দেখবেন যে বিয়ের মধ্যে আমাদের অনেক রকম গান বাজনা হয়, অনেক বয়স্ক মহিলারা কিছু গান বাঁধে। এর আগেও বলছি আপনাদেরকে যে অনেক মহিলারা হচ্ছে গান বাঁধে এবং তার সাথে এক প্রকার নাচ, বা সেই অঞ্চলের যে একটা ঐতিহ্য, ঠিক আছে, এই ঐতিহ্য মিলে কিন্তু একটা অনুষ্ঠান, হ্যাঁ হ্যাঁ, একটা অনুষ্ঠান হচ্ছে যে আপনার অনুষ্ঠান হচ্ছে প্রচার হয়, তাই না? সেখান থেকে এক ধরনের কালচার হয়। আবার দেখবেন কখনো হচ্ছে নবান্নে কি ধান কাটা উৎসব হয় না? ধান কাটে, ধান কাটার পরে হচ্ছে কি করে, সে ধানগুলো মাড়াই হওয়ার পরে দেখবেন যে এই যে পিঠা বা আরো আনুষঙ্গিক অনেক প্রকার জিনিসপত্র দেখবেন যে আমাদের গ্রামের মহিলারা হচ্ছে যে বানায়। এটা এক প্রকার কালচার। তারপরে দেখবেন যে বিভিন্ন রকম বৈশাখ যে মেলা হয়, বৈশাখ মেলার মধ্যে দেখবেন যে বিভিন্ন রকম পুতুল, ঠিক আছে, পুতুল নাচ, তারপরে অনেক রকম অন্যান্য
মসজিদগুলো দিয়ে একটা অনুষ্ঠান হয়, সেখানে দেখবেন যে বিভিন্ন রকম মুখোশ, মঙ্গল শোভাযাত্রা, হ্যাঁ এই ধরনের অনেক অনুষ্ঠান হয়। তারপরে এর সাথে হচ্ছে কর্মক্ষমতা বলতে যে দেখবেন যে কৃষকরা যখন কাজ টাজ করে বা কামার কুমার যে তাদের যে কাজগুলা, সেগুলো কিন্তু একটা আচার এবং কালচারের একটা অংশ, তাই কিনা? তো এই আচার অনুষ্ঠানগুলাই হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, যে এটা একবার জাস্ট রিডিং পড়বেন, কেমন? আমি মুখস্থ করার জন্য কাউকে বলতেছি না, বা কেউ ভাববেন না যে এটা এত কঠিন, এতগুলো শীত আমি কিভাবে পড়বো বা না পড়বো, এটা নিয়ে ভাবার কিছু নাই। আচার এবং হচ্ছে আচার, ঐতিহ্য এবং তার অনুষ্ঠান, এগুলো হচ্ছে আমাদের কালচারের একটা অংশ। এই উপমহাদেশটা তো আমাদের হচ্ছে যে বহু বহু যুগ থেকে আমরা একসাথে আছি। আমরা তো স্বাধীন হয়েছি মাত্র 71 সালে, বা দেশ বিভাজন হয়েছে হচ্ছে আপনার 47 সালে। কিন্তু তার আগে থেকেই আমাদের এই ভারতীয় উপমহাদেশে মোটামুটি ধরেন যে বাংলাদেশ দিয়ে প্রায় এরকম রাজ্য প্রায় 29-30টার মতন আছে। তখন কিন্তু বাংলাদেশ কলকাতা একটা রাজ্য ছিল, তাই না? তো বাংলাদেশ কলকাতা একটা যেমন রাজ্য, তেমনি উড়িষ্যা আছে, বিহার আছে, আপনার মহারাষ্ট্র আছে, ঠিক আছে? এরকম দিল্লি যেমন মহারাষ্ট্রের মধ্যে, বা বোম্বে হচ্ছে যে বোম্বে হচ্ছে মহারাষ্ট্রের মধ্যে। তারপরে এদিকে আছে আবার আপনার তামিলনাড়ু আছে, হায়দ্রাবাদ আছে। এই টোটাল অঞ্চলগুলোর হচ্ছে যে এক একটা অঞ্চলের এক এক রকম কালচার বা হচ্ছে আচার বা বিভিন্ন অনুষ্ঠান দিয়ে আমরা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে দেখতে পাই। সম্ভবতই হচ্ছে যে আমরা সবচেয়ে বেশি ফলো করি আমাদের এই আমরা যে বাঙালি জাতি, আমাদের বাঙালি জাতির কিছু কালচার আছে। আমরা কয়েকটা কালচার কিন্তু রেগুলারলি করে থাকি। আমরা পরীক্ষার খাতায় যদি এভাবে লিখি যে আমাদের আচার কি, অনুষ্ঠান কি, কালচারটা কি, তাহলে দেখবেন যে আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। যেমন আমরা কয়েকটা জানি, যেমন হালখাতা হয়, বৈশাখ অনুষ্ঠান হয়, নবান্ন হয়, শীত উদযাপন হয়, বসন্ত হয়, হয় না? এগুলা খেয়াল করছেন কেউ? যে এই অনুষ্ঠানগুলো কিন্তু হচ্ছে আমরা রেগুলারলি মানে অনুষ্ঠানগুলোর মধ্যেই কিন্তু থাকি। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কি হয়? এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের পোশাকের ঐতিহ্য থাকে না? এবং পোশাকগুলা যখন হচ্ছে যে কোনো কর্মক্ষমতা সম্পন্ন মানুষ যখন সেগুলো তৈরি করে, সেটাকে আমরা কর্মক্ষমতা বলছি। বা হচ্ছে যে বিভিন্ন গ্রামের মানুষজন দেখবেন যে লোকজ যে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে, বিশেষ করে হচ্ছে টেপা পুতুল, নকশি কাঁথা, আলপনা, তারপরে আপনার পটারি ডিজাইন, হ্যাঁ। তো এই ধরনের দেখবেন যে তারপরে কাপড়ের বিভিন্ন পশু পাখির ছবি, ফুল লতা পাতার ছবি, এগুলো হচ্ছে আমাদের কালচার। এটাই আমাদের কালচারের মূল অংশ। এখন দেখেন যে শাড়ি জিনিসটা যেমন আমাদের কালচারের মূল অংশ। শাড়ি কি সবাই পরে? শাড়ি দেখবেন যে ভারতীয় কিছু অংশ পরে আর আমরা পরি। শাড়ি কিন্তু তাছাড়া পৃথিবীর আর কোথাও পরে না। তার মানে এটা আমাদের কালচার এবং কালচারে এই শাড়ির সাথে দেখবেন যে অনেক মানুষ হচ্ছে সম্পৃক্ত আছে। কেউ হচ্ছে তৈরি করছে, কেউ হচ্ছে আঁকাচ্ছে, কেউ হচ্ছে সেটা মার্কেটে বিক্রি করছে, কেউ সেটা খুচরা পর্যায়ে বিক্রি করছে। তো এইটাই হচ্ছে যে আচার অনুষ্ঠান এবং তার সাথে কর্মক্ষমতা, ঠিক আছে? এই যে এইটাই হচ্ছে যে আমাদের আজকে একটু পড়ার বিষয়। আচার অনুষ্ঠানটাই মূল হচ্ছে পড়ার বিষয়। এখন এই আচার অনুষ্ঠানের সাথে কিন্তু কর্মক্ষমতার একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারপর দেখবেন যে আগেকার যুগে কি হতো? আগেকার যুগে দুইটা বলদ এবং ওই হাল চাষ করা, ওটাকে কি বলে, ফলা, লাঙ্গল বা ফলা, দুইটা বলদ দিয়ে জমি চাষ করা হয়। এটা কিন্তু আমাদের একটা কালচারের অংশ, তাই না? আমাদের ইতিহাসের একটা অংশ। এখন এই জিনিসগুলো তো আপনি অন্য জায়গায় দেখতে পাবেন না। যেমন বাইরের দেশে যদি দেখতে চান, তার দেখবেন যে উন্নত মানের মেশিন তৈরি করে তারা সেখানে হাল চাষ করতেছে। এখন আমরাও কিন্তু বর্তমান সময়ে মেশিন দিয়ে হাল চাষ করছি, কিন্তু সেটা অনেক পরে। সেটা হচ্ছে যে আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা অন্যান্য যে উন্নত মানের দেশগুলো আছে, তারা কিন্তু অনেক প্রথম দিক থেকেই, তারা যে বললাম যে রেনেসাঁ যুগ মানে হচ্ছে 1800 সন যখন হয়, 1800 সনের পর থেকে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল শিল্পকর্ম বা বিভিন্ন মেশিনারি উৎপাদন হওয়ার ফলে তারা হচ্ছে এই যে প্রথা, আমাদের যে হাল চাষ করার প্রথা বা অন্যান্য প্রথাগুলো আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে না?
তো বিলুপ্ত হওয়ার পরে আস্তে আস্তে সেই মেশিনগুলো কিন্তু আমরা এখন চীনের মেশিন বা অন্য অন্য ভারতীয় মেশিনগুলো কিন্তু আমরা ট্রাক্টর, সেলো মেশিন বলে সব কিছু কিন্তু ব্যবহার করছি আমাদের হাল চাষ বা জমিতে ফসল ফলানোর জন্য যেভাবে যা করা লাগে। কিন্তু এটা কিন্তু একসময় এটা ছিল না, তার মানে ওইটা আমাদের কালচারের অংশ ছিল। এই যে বলদ মানে গরু দিয়ে হচ্ছে লাঙল দিয়ে আমরা জমি চাষ করবো, সেই কালচারটা কিন্তু ধীরে 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 কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ সেটাতে যেমন মানুষের একটা কষ্ট হয়, তেমনি পশু পাখির কষ্ট হয়, তেমনি হচ্ছে যে অনেক সময় সাপেক্ষের ব্যাপার থাকে। তাহলে সেই কালচারটা কি হলো, মেশিন যখন আসলো তখন সেই কালচারটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল। এখন দেখেন যে আমাদের পোশাক আশাকের যে একটা ঐতিহ্য ছিল, যে একটা তাৎপর্য, একটা ব্যাখ্যা ছিল যে এই পোশাক আশাক কীভাবে তৈরি হয় বা কী ধরনের পোশাক আশাক আমরা পরি। কিন্তু ধীরে ধীরে কী হলো, আমরা কিন্তু এখন হচ্ছে আপনার ইউরোপিয়ান কালচার বা ইন্ডিয়ান কালচার বা অন্যান্য কালচারকে ফলো করে দেখবেন যে আমাদের শুধু মায়েরাই শাড়ি পরে। আমাদের এই হচ্ছে এই অঞ্চলে দেখবেন যে এখন ছেলেমেয়ে যারা আছে, ছেলেমেয়েগুলো কিন্তু ওইভাবে আমাদের কালচারের যে একটা ঐতিহ্য ছিল শাড়ি এবং শাড়িতে যে নকশা করা, যেমন টাঙ্গাইলের শাড়ি ছিল খুব বিখ্যাত, সেই জিনিসগুলো কি হচ্ছে কালচার থেকে আস্তে 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 বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা তখন কি করি, আমরা মনে করবেন যে বাজারে গেলেই আপনারা নিজেরাও হয়তো করেন যে কেউ কেউ বলেন কারিনা ড্রেস দাও, কেউ বলেন আলিফুলের ড্রেস দাও, কেউ বলেন হচ্ছে যে আরও কয়েকটা ড্রেসের নাম ভুলে গেলাম আমি, আর কি কি যেন ড্রেস আছে এটা আপনারা ভালো বলতে পারবেন। সেই কালচারের একটা বিশাল অংশ কি হয়েছে, এই যে ইউরোপিয়ান বা ইন্ডিয়ান বা অন্যান্য যে ধাঁচ আমরা টিভি চ্যানেল যেগুলো দেখি সেখান থেকে এসে একটা বিশাল প্রভাব বিস্তার করছে। এবং সেই প্রভাব অনুযায়ী, ওয়ালাইকুম আসসালাম প্লিজ, সেই প্রভাব অনুযায়ী আমরা কি করছি, সেই প্রভাব অনুযায়ী আমরা আমাদের কিন্তু আস্তে আস্তে শাড়িটাকেও ডিনাই করে দিচ্ছি। আমরা কিন্তু এখন কি করি, এই যে মধ্যপ্রাচ্য কিছু কালচার চলে আসছে আমাদের মাঝে, সেটা হচ্ছে এই যে ইরানিয়ান বিভিন্ন রকম বোরখা বা সৌদি স্টাইলে যে বিভিন্ন রকম বোরখা, এটাও কিন্তু আমাদের কালচারের এখন একটা অংশ হয়ে গেছে। কেউ কেউ হচ্ছে যে প্রজাপতি টাইপ বোরখা পরেন, কেউ হচ্ছে যে ঘুমুর বোরখা পরেন, মানে এই আসছে না, এগুলো হচ্ছে কালচারের মধ্যে আমাদের ঢুকে গেছে। তার মানে কি আমাদের যে নিজস্ব কালচার ছিল সেটা আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে। আচ্ছা, আগেকার যুগে যেমন বৈশাখে কি হতো, বৈশাখে বিভিন্ন রকম গ্রামের যে আচার অনুষ্ঠানগুলো আগে হতো, এখন সেখানে হয় না। এখন না হয়ে কি হয়, এখন হচ্ছে দেখবেন যে ডিজে অনুষ্ঠান হয়, ব্যান্ড হয়, আমাদেরগুলো হয় কিন্তু খুব কম পরিমাণে, তাই না? তারপরে মঙ্গল শোভাযাত্রাটা হয়। তো তারপরে হচ্ছে যে আগে যেমন হচ্ছে আপনার এই যে ছোটোখাটো পশু পাখি বিভিন্ন রকমভাবে, পেঁচা, দোয়েল পাখি, টিয়া পাখি, আনারস, বিভিন্ন রকম ফলমূল দেখেন গ্রামের মানুষ এখনো তৈরি করে কালার করে সেটা এই যে বৈশাখের মেলাতে বা নবান্ন উৎসবের মেলাতে বা বসন্ত উৎসবের মেলাতে এখনো সেগুলো ব্যবহার হয়। খেয়াল করছেন কিন্তু জানি না আমি, খেয়াল করে দেখবেন। তারপরে এই যে নকশিকাঁথার যে মোটিভগুলো আছে, নকশিকাঁথা সাধারণত আমাদের হচ্ছে যে আপনার বিখ্যাত হচ্ছে ফরিদপুর অঞ্চল, রাজশাহী অঞ্চল, এই দুটো কিন্তু নকশিকাঁথার জন্য খুবই খুবই বিখ্যাত। সেই নকশিকাঁথার মোটিভগুলো কি, নকশিকাঁথাটা কীভাবে তৈরি হয়, নকশিকাঁথাগুলো তৈরি হয়ে হচ্ছে যে গ্রামের মহিলাগুলা যখন দেখবেন যে দৈনন্দিন যে কাজ থাকে, ঘরের কাজ যেগুলো থাকে সেগুলো সম্পূর্ণ করার ফলে, সম্পূর্ণ করার পরে যে একটা নির্দিষ্ট সময় পায় বিকাল টাইমটা, যখন পাশের বাড়ির এক মহিলা এ বাড়ির সাথে বা অন্য বাড়ির সাথে এ বাড়ির মহিলার সাথে একসাথে বসে যখন গল্প গুজব করে, ওটা কি যেন কয়, যে এই গল্পটারও আবার হচ্ছে একটা নাম আছে, এটা আমাদের একটা কালচারের অংশ। তখন হচ্ছে তারা গল্প করে এবং সেই নকশিকাঁথাগুলো হচ্ছে কমপ্লিট করতে থাকে। বিশেষ করে এই যে বিভিন্ন রকম মোটিভ আছে, নকশিকাঁথার কিন্তু অনেক রকম মোটিভ আছে। আজকে যদিও মোটিভ আজকে বলাচ্ছি না, আজকে শুধু আপনাদের আচার অনুষ্ঠান এগুলোর দিকে যাচ্ছি। তো ওই বিভিন্ন রকম মোটিভগুলো হচ্ছে তারা সেই তাদের মোটিভ বা তাদের দৈনন্দিন জীবনের যে কষ্ট বা বিভিন্ন রকম যে গল্প, যখন কারোর মন ভালো থাকে তখন দেখবেন যে ফুল লতা পাতা বিভিন্ন রকম মোটিভ তারা আঁকে। যখন তাদের মন খারাপ থাকে তখন তারা ব্যতিক্রমধর্মী কিছু ডিজাইন করে, সেগুলো হচ্ছে নকশিকাঁথাতে ফলো করে। সেই নকশিকাঁথাগুলো এখন আপনি অনলাইনে দেখতে পাবেন, অথবা যে রাজশাহী সিল্ক, সোপরা সিল্ক, ঠিক আছে, যে বিভিন্ন রকম যে সিল্ক আছে, উষা সিল্ক,
এইখানে নকশিকাঁথার অনেক সমাহার আছে, সেখানে হচ্ছে আপনারা যদি কখনো দেখার ইচ্ছা হয় অনলাইনে ওদের পেজে গিয়ে দেখবেন যে অনেক রকম মোটিভ এই গ্রামের মহিলাগুলা কাজের ফাঁকে গল্প করে এবং সেই তাদের কালচারের যে অংশটা সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। ওকে, আচ্ছা, তারপরে গেল ধরেন এই যে বিভিন্ন রকম বিবাহ যখন হয়, মানে বিয়ে অনুষ্ঠান যখন হয়, এই বিয়ের মধ্যে দেখবেন যে আমাদের দাদি নানি বা কিছু ব্যক্তিত্ব আছে, হ্যাঁ, তারা দেখবেন যে এক প্রকার গান গায়, ওটাকে বলে গীত। শুনছেন? গীত, রাইট। এই গীতগুলো হচ্ছে যখন পরিবেশন করে এবং গীতের সাথে সাথে দেখবেন কিছু এক প্রকার দেখবেন যে নৃত্যকলা, হ্যাঁ, ওটাকে বলবো আমরা এখন নৃত্যকলা। এটা আমাদের আচার অনুষ্ঠানের একটা অংশ, ঠিক আছে? আমাদের আচারটা কি, অংশটা, অনুষ্ঠানটা কি, এই দুইটাকে ভাগ করলে আপনারা আস্তে আস্তে ডিটেলসটা পাবেন। তখন দেখবেন যে ওই গানের সঙ্গে সঙ্গে আমাদের কি হয়, আমাদের এক প্রকার নৃত্যকলা হয় এবং সঙ্গীত কলা, দুটোই একসাথে পরিবেশিত হয়। কিন্তু সেই জিনিসগুলো কি হচ্ছে জানেন, কালের বিবর্তনে যখন এই মহিলাগুলা, মানে আগের এই জেনারেশনের আমাদের যে মহিলাগুলো আছে, তারা যখন হচ্ছে যে আর থাকবে না, তখন হচ্ছে যে আমাদের এই কালচারটা টোটালি ইন্ডিয়ান এবং হচ্ছে আপনার এই যে ইউরোপিয়ান কালচারটা গ্রাস করে নিচ্ছে বা অলরেডি নিচ্ছে। সেই কালচারগুলো আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে বা হয়ে গেছে এক প্রকার। যেমন এখন যদি একজন মারফতি বা ভাটিয়ালি শিল্পীকে যদি আপনি এনে স্টেজে উঠিয়ে দেন এবং তার যদি গান একটা দুইটা শুনেন, তৃতীয় গানে বলবে হ্যাঁ এগুলো কি গাচ্ছে, ভালো লাগতেছে না, হটাও, আপনি কিন্তু বলবেন, ঠিক আছে? আপনি কিন্তু বলবেন, আবার আপনি বলবেন যে ওদেরকে নিয়ে আসো, আবার আপনি এক থেকে দুইটা শোনার পরে বলবেন যে আমার আর ভালো লাগতেছে না, এগুলো চেঞ্জ করো। কিন্তু যদি হচ্ছে যে এই যে ব্যান্ডের সঙ্গীত বা অন্য অন্য ধুমধারাক্কা হিন্দি গান টান বা আরো ইংলিশ গান টান যখন দেখবেন বাজবে, তখন এক প্রকার ডিস্কোর মেজাজে চলে আসেন না? তখন দেখবেন যে ওটাই আপনাদের কাছে ভালো লাগছে, এটা আর ভালো লাগছে না। এটার কারণ কি জানেন? এটার দুইটা কারণ আছে। এক নম্বর হচ্ছে যে ইন্ডিয়ান বা ইউরোপিয়ানরা দেখবেন যে আমাদের বাংলাদেশি কোনো চ্যানেলকে তারা কখনো দেখায় না। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, তাদের দেশে আমাদের চ্যানেলগুলা দেখা যায় না, নিষিদ্ধ। কারণ কি জানেন? ওরা যদি নিষিদ্ধ না করে তাহলে আমাদের কালচারগুলো সম্পর্কে ওরা জানছে, হ্যাঁ, ওদের কালচারগুলো সম্পর্কে তখন আমরা কিন্তু জানবো না। ফলে কি হলো, ফলে আমাদের কালচার কিন্তু এক প্রকার ধ্বংসের পথে যাচ্ছে। এই জন্যে এই যে বিটিভি বা আরো যে চ্যানেলগুলো আমাদের আছে, এগুলো কি হচ্ছে কখনোই বাইরের কান্ট্রিগুলা অনুমতি দেয় না। সেটা আমাদের একটা কালচার মানে বিশালভাবে ক্ষতির সম্মুখীন হয়। অথচ আমাদের দেশে দেখবেন সব কিছুর অনুমতি আছে, বাইরের দেশের সব চ্যানেল কিন্তু আমরা দেখতে পাই। আপনি এই যে এখন প্রতিটা ঘরে ঘরে ডিশ লাইন, ডিশ বাদে এখন ওয়াইফাই হয়ে গেছে। ও সরি, এখন তো আরো আপডেট হয়েছে, এখন ওয়াইফাই চলে আসছে, তাই না? হ্যাঁ, ওয়াইফাই চলে আসছে। তো ফলে কি হচ্ছে যে আমাদের কালচারের বিশাল একটা অংশ আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র এখন আমরা বইয়ে পড়তে পারি, বাস্তবে সেটা খুব কম দেখা যায়। একমাত্র দেখবেন যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই হচ্ছে মাঝে মাঝে কিছু কালচারাল অনুষ্ঠান হয়, যেখানে সাধারণত এই আচার ঐতিহ্য এবং অনুষ্ঠানগুলোকে হচ্ছে দেখানো হয়। তাছাড়া টোটালি দেখবেন যে আমাদের কালচারটা ধীরে 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 বিলুপ্ত হওয়ার পথে, তাই কিনা? আচ্ছা, আরেকটা কারণ হচ্ছে, এটা এক নম্বর কারণ বললাম। আরেকটা কারণ হচ্ছে যে আমরা আগে যখন আমাদের বাবা মারা ইনকাম করতো, তখন আমরা কি করতাম, 60 টাকা হচ্ছে খাইতাম আর 3 টাকা পোশাক আশাক করতাম, বা আমাদের কালচার যে পোশাক আশাকগুলো আছে সেটা 3 টাকাতেই হয়ে যাইত, হতো না? 3 টাকাতেই হয়ে যাইত। মানে আগেকার যুগের আমাদের বাবা মায়েরা তো অনেক সচেতন ছিল, তারা হচ্ছে তাদের সম্পদালি হচ্ছে আমাদের জন্য গড়ে দিয়ে গেছে, আমরা কিন্তু সেটা আর গড়ে দিতে পারবো না। এখন 1 কাঠা জমি কিনতে গেলে লাগবে আপনার শহরের মধ্যে 40 থেকে 50 লাখ টাকা ন্যূনতম দাম। এখন আমি একদিন যদি চাকরিজীবী হই, আমি কি সেই জমি কিনতে পারবো? কখনোই সম্ভব না। এটা ওই জেনারেশনটাই হচ্ছে যে এই যে সম্পদ বা এই যে কালচার বা আমাদের আচার অনুষ্ঠানটা এখনো তারা ধরে রাখছে, এবং তাদের কাছ থেকে আমরা গুটি গুটি কিছু পাচ্ছি, আর বাদ বাকি টোটালটা পাচ্ছি হচ্ছে বইয়ের মাধ্যমে। তো সেই সময় তারা কি করতো, 10 টাকা ইনকাম করলে 60 টাকা হচ্ছে খাইতো, আর 3 টাকা জমা করতো বা পোশাক আশাক করতো বা অন্যান্য খরচগুলো মেনটেন করতো। আর এখন হচ্ছে তার উল্টা, এখন 10 টাকা ইনকাম করলে
3 টাকা হচ্ছে আমরা খাই, আর 7 টাকা হচ্ছে এই আলিফ লাইলা বা কারিনা ড্রেস বা অন্যান্য যে ড্রেসগুলো আছে প্রজাপতি ড্রেস, আমরা এগুলোর পিছেই হচ্ছে ব্যয় করি। হ্যাঁ, বা মোবাইলটা ব্যয়, মানে মোবাইল, দামে একটা মোবাইল কিনতে হবে, গায়ে একটা সুন্দর পারফিউম লাগাতে হবে। এই ধীরে 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 আমাদের এই কালচারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছেন, নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে তারপরে ধর্মীয় যে কিছু ব্যাপার আছে, ধর্মীয় কিছু অনুষ্ঠানগুলো আছে। আগে যেমন হচ্ছে যে 12ই নবীজির জন্মদিনের আগে মসজিদে একটা খাবার দাবার হতো না, বিশাল করে একটা রান্না বাড়া করা হতো, একটা মিলাদ হতো, সারা রাত নামাজ কালাম হতো। এখনো হয়, কিন্তু মানুষ আগে যেমন হচ্ছে যে আমরা রেগুলারলি কি করতাম, রেগুলারলি হচ্ছে যে সবাই পরিবারের সবাই নামাজ পড়তে যাইতাম, এবং পাশাপাশি কি করতাম, এই যে মসজিদের সিনিটা নিয়ে সবাই মিলে খাইতাম, সারা রাত কিন্তু বাইরে থাকতাম। গত 8-10 বছর থেকে এই কালচারটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। এই কালচারটা এখন হয়ে গেছে কেমন জানেন, যেমন আমি আমার বাসাতে যদি আমি নামাজ পড়তে নাও যাই, ওই একবার দুবার বলে, আর কিছু বলে না। কিন্তু একটা সময় ছিল আমাকে হচ্ছে বাধ্য করা হতো যেতে, এই যাবি না কেন, যা, আজকে দিনে যেতে হয়, সবাই যায়। কিন্তু সেটাও কিন্তু এখন কমার্শিয়ালি হয়ে গেছে। আমাদের মসজিদ বা পবিত্র যে জায়গাগুলোতেও হচ্ছে যে এখানে যে ধর্মীয় বিষয়গুলো আছে, ধর্মীয় অনুশাসন, শাসন, পবিত্র প্রতীক, ঠিক আছে, এই যে আছে, এটার জন্য আমি এটা বলতেছি যে সেখানে দেখবেন যে এখন ধর্মগুলা, সেটা হিন্দু ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক বা শিখ হোক, যেটাই হোক, সব ধর্মের জায়গাগুলো দেখবেন এখন একটা ব্যবসা তৈরি হয়েছে। যেমন মসজিদ হচ্ছে পৃথিবীর, বা এই যে হিন্দু ধর্মের যে আপনার মন্দিরগুলা, এগুলো হচ্ছে এখন পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা প্রতিষ্ঠান, জানেন। আমার ভাইয়ের অবস্থা খুব ভালো না, রাজশাহী থেকে ঢাকা পিজিতে ট্রান্সফার করতে হবে হয়তো রবি সোমবারের মধ্যে। ও এখনো মৃত্যুর সাথে লড়তেছে। তো যাই হোক, তো মনে করেন যে ইনশাআল্লাহ ধর্মের যে জায়গাগুলো কি হয়েছে, ধর্মের জায়গাগুলোতে এখন মসজিদে যেমন যে 9 টাকা দেয়, মসজিদে কিছু বিত্তবানশালীরা থাকে না, তারা যারা হচ্ছে উচ্চমানের টাকা দেয় বা বেশি টাকা দেয়, তাদের সম্মানটা বেশি হয়। যারা টাকা দেয় না তাদেরকে দেখবেন কেউ বলেও না, সেভাবে তার সাথে কেউ কথা বলে না। চেঞ্জ হয়ে গেছে। যেমন যার টাকা আছে সেই হচ্ছে ধর্ম পালন করে, যার টাকা নেই সাথে তার দেখবেন যে মসজিদে বা মন্দিরে কোনো মূল্য নাই, ঠিক আছে। এই যে কিশোরগঞ্জ না কোথায় যেন একটা হচ্ছে একটা পাগলা বাবার একটা মসজিদ আছে, বিশাল মসজিদ। সেই মসজিদে রেগুলার টিভিতে হচ্ছে যখন ওরা বক্সগুলো খোলে, টাকা যখন গোনে, তখন দেখবেন যে হচ্ছে ফলো করে গোটা টিভি চ্যানেলগুলো ওদের নিউজগুলো ফলো করে। তার মানে কি জানেন, আমরা এখন অর্থের দিকে চলে গেছি। আমাদের ওখানে ধর্মের জায়গা, আমাদের টিভি চ্যানেলগুলো দেখায় যে এই মসজিদে কত টাকা দান আসলো, কত টাকা জমা করতেছে ব্যাংকে, কোটি কোটি টাকা হচ্ছে যে তারা ওখান থেকে মানে মসজিদের নামে জমা করে। তারপরে কি করে সেটা তারাই জানে। তো ধরেন যে এখন প্রতিটা মসজিদ, শুধু ওই মসজিদ না, আমার বাড়ির পাশে মসজিদ, বাড়ির সাথে লাগানো মসজিদ, সেখানেও ধরেন যে হচ্ছে যে যার টাকা আছে তার সম্মান আছে মসজিদে, যার টাকা নাই তার কেউ বলে না। মুসল্লি যে অরিজিনাল যে মুসল্লি পরিচয়, সে পরিচয়টা নাই। শুধু এটা না, মন্দিরের ক্ষেত্রেও তাই দেখছি। আমাদের ভদ্রপুরে যদি একটা মন্দির আছে, মন্দির বলতে যে যখন পূজা টুজাগুলো হয়, সেখানে ঠিক একইভাবে কীর্তিকলাপগুলো হয়। তাহলে কি হলো, ধর্মীয় যে পবিত্র প্রতীকগুলো হচ্ছে এখন সেভাবে আর ফলো হয় না। মানে এটাও কালচার থেকে আস্তে আস্তে বিলুপ্ত হতে চলেছে। সেটা মন্দির থেকে বা অন্যান্য পবিত্র প্রতীক, অন্যান্য পবিত্র স্থানগুলো থেকে এই সমস্যাগুলো তৈরি হয়েছে, বুঝছেন। এই জন্যে আচার অনুষ্ঠান বা হচ্ছে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা, এই জিনিসগুলো আমরা এখন বইয়ের সীমাবদ্ধ পাচ্ছি বা বই থেকেই পড়ে পড়ে জানছি, কিন্তু বাস্তবে সেই জিনিসগুলো আমরা ফলো করার সুযোগ আর পাচ্ছি না। এখন ফলো কারা করতে পারে? এই যে এটা যে আমাদেরকে পড়তে দিছে, তার কারণটা কি? আপনারা মুখস্থ করবেন, মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখবেন, এটা কি মূল উদ্দেশ্য? না, এটা তো মূল উদ্দেশ্য না। এই জিনিসগুলা আস্তে আস্তে আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। কালচার বা ঐতিহ্য যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে একটা জাতি খুব দ্রুত ধ্বংস হতে থাকে। এটা জানেন কি আপনারা? এক দেশের কালচার বা ঐতিহ্যকে ধ্বংস করে দেন, সে দেশ অটোমেটিক ধ্বংস হয়ে যাবে, এটা জানেন?
একটু ভাববেন, আমি এটা আপনাদেরকে ভাবার জন্য ছেড়ে দিলাম, ভাববেন, তাহলে অটোমেটিক এটা বুঝতে পারবেন যে আসলে কেন স্যার এই কথা বলবো। দেখবেন কালচার এবং আচার অনুষ্ঠান যদি ধ্বংস করে দেন তাহলে দেখবেন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, কোনো উপায় নাই বাঁচানোর। তো এখন পর্যন্ত আমাদের এই যে পশ্চিমবঙ্গ এবং হচ্ছে বিশেষ করে যে পশ্চিমবঙ্গ বলতে কলকাতা বা বাংলা ভাষাভাষী যে মানুষগুলো আছে ওখানে প্রায় 6 কোটি না কয় কোটি আছে, আর আমরা মিলে এরাই হচ্ছে যে এই কালচার বা অনুষ্ঠানগুলোকে এখনো আমরা ধরে রেখেছি। তার মধ্যে কয়েকটা কথা সবার আগে পরীক্ষার খাতায় উল্লেখ করবেন, বিশেষ করে হচ্ছে বৈশাখ, তারপরে হচ্ছে নবান্ন, তারপরে হচ্ছে বসন্ত, তারপরে হচ্ছে শীত, তারপরে হচ্ছে চৈত্র সংক্রান্তি, তারপরে হচ্ছে হালখাতা, আলপনা। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের হচ্ছে মনে রাখতে হবে এবং এই জিনিসগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখতে হবে, তাহলে দেখবেন আমাদের কোনো সমস্যা হবে না। মানে আপনাদের ধারণাগুলো থাকলে অন্ততপক্ষে যে ঐতিহ্যের যে বিষয়গুলা হয়তো আপনার মাধ্যমেই আবার কিছুটা হলেও ফিরে পাবেন। এখন আপনি যদি এগুলো মুখস্থ করলেন, পরে হচ্ছে পরীক্ষার খাতায় লিখলেন, দেন তারপরে হচ্ছে ভুলে গেলেন, তাহলে কিন্তু এটার সার্থকতা অর্জন হলো না, বা আপনি সেটা সার্থক করলেন না। আপনি হচ্ছে যে কালচার বা ঐতিহ্যের যে বিষয়গুলো সেটাকে এড়িয়ে গেলেন। এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনি আপনার কালচার ঠিক রাখবেন মানে আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎটা নিরাপদ থাকবে। আপনি আপনার কালচার নষ্ট করবেন মানে আপনার কালচার বা সমাজ বা আপনার ছেলের মানে যে বিষয়গুলো থাকে, নান্দনিকতা, যে সৌন্দর্য বোধ যে থাকে, বা শিল্পের যে একটা সুন্দর দিক আছে, সেই দিকগুলো আস্তে আস্তে হারিয়ে যাবে। তখন কিন্তু আপনাদের আর হচ্ছে যে আমাদের এই যে গ্রাম বাংলার যে প্রকৃতির ছবি কিন্তু আপনার আর আঁকতে ভালো লাগবে না। গ্রাম বাংলার যে এই যে নকশিকাঁথা বা আলপনা বা হচ্ছে যে পিঠা উৎসব যে বিভিন্ন রকম হয় সেগুলো কিন্তু আপনার আর ভালো লাগবে না। এই এখন দেখবেন যে অলিতে গলিতে কি হচ্ছে, অলিতে গলিতে দেখবেন যেখানে সেখানে রেস্টুরেন্ট হয়েছে, মাঠ কিন্তু নাই হয়ে গেছে। খেয়াল করছেন? মাঠ নাই হওয়ার ফলে মেয়েরা, ছেলেরা, বয়স্করা সবাই দেখবেন যে ওই রেস্টুরেন্টে গিয়ে আড্ডা দেয়। সেখানে কি খায়? চাউমিন খান, নুডলস খান, বার্গার খান, বা বিভিন্ন রকম হচ্ছে যে অত্যাধুনিক কফি খান, তাই না? কিন্তু গুড়ের চা কিন্তু আর ওই রেস্টুরেন্টে গিয়ে পাবেন না। পাবেন গুড়ের চা, বা গ্রামে দেখবেন 2 টাকা কাপ চা, সেই জিনিসগুলো কিন্তু ওখানে পাবেন না। কিন্তু খেয়াল করে দেখবেন আমাদের এই কালচারের আরেকটা জিনিস, যে কোনো রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আপনি পিঠা পাবেন না। পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা এগুলো পাবেন। কি পাবেন? বার্গার পাবেন, পিৎজা পাবেন, রোল পাবেন, এই যে বিভিন্ন রকম খাবারগুলা দিয়ে মানুষকে যখন বন্ধু বান্ধবীকে বলবেন যে আমি তো আজকে অমুক রেস্টুরেন্টে গেছিলাম বান্ধবী, আমি হচ্ছে আজকে চাউমিন খেয়ে আসছি। হ্যাঁ, বিষয়গুলোকে আপনারা কি মনে করতে, বিষয়গুলোকে তখন প্রকাশ করছে এইভাবে যে আমি অনেক আধুনিক হয়ে গেছি এবং আমি অনেক উন্নত, আমি রেস্টুরেন্ট ছাড়া, এই ধরনের খাবার ছাড়া আমি খাই না, বা বিরিয়ানি, হ্যাঁ বিভিন্ন রকম, মানে আমার কথাবার্তাগুলো ওই বিরিয়ানির সাথে মতনই যাচ্ছে। ঠিক আছে? তো দেখেন যে আস্তে আস্তে আমরা কিন্তু আগে খেয়াল করবেন যে আমরা কিন্তু আগে আমাদের যে এই যে ইরি ধান, এটা আমাদের কালচারের একটা বিশাল অংশ। এই ধান থেকে কি হতো? আগে পিঠা তৈরি করতো, তাই না? ভাপা পিঠা, জামাইরা আসলে সেই জামাইদেরকে পিঠা উৎসবে বিভিন্ন রকম পিঠা তৈরি করে যে দেয়া, এটা কিন্তু একটা অনুষ্ঠান। মানে এই যে জিনিসগুলো বলছি আপনাদের পড়ার বাইরে আমি কোনো জিনিস বলছি না। হ্যাঁ, কারণ 2-1 এর আগে আমাকে বলছিলেন যে আমি নাকি গল্পই করি। তা আমার গল্পগুলো হচ্ছে পড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে, পড়ার বাইরে কিছু থাকে না। আর একচেটিয়া যখন আমি লেকচারগুলো দিব তখন আপনাদেরও একটু অস্বস্তি লাগলেও লাগতে পারে। তো ধরেন যে এই রেস্টুরেন্টগুলোতে আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আমরা কফি খাই কিন্তু গুড়ের চা কিন্তু কেউ চায় না, বা 2 টাকা কাপ চা কিন্তু কেউ খেতে চায় না। চায়? কেউ কিন্তু চায় না। ওই কফি খেতে চায় না। 250 টাকা 1 কাপ কফি খেয়েছি, আমি অনেক মডার্ন হয়ে গেছি, আমি অনেক আধুনিক। হ্যাঁ, 250-300 করে কফি, ভালো কফি একটা দাম। সেখানে হচ্ছে যে ওই যে কি ইয়েটা মেডিসিনটার নাম ভুলে গেলাম, ক্যাফেইন না, ওটা একটা নাম আছে সুন্দর। যাই হোক, তো ধরেন যে এই যে কালচারগুলো আস্তে আস্তে কি হচ্ছে জানেন? কালচারগুলো আমরা নিজেরা আস্তে আস্তে ধ্বংস করে ফেলছি। আমরা আমাদের নিজেদের যে খাবারগুলো আমরা কিন্তু কেউ খাই না। হোটেলে গেলে চাইনিজ খাই না আমরা,
কিন্তু কেউ কিন্তু হোটেলে গেলে চাইনিজ তো সবাই খায় মোটামুটি কম বেশি, কিন্তু কেউ কিন্তু বলে না যে আমাকে ইরি চালের ভাত দেন, ডাল দেন আর ভর্তা দেন, আমি এটা দিয়ে খেতে চাই। কারণ ওখানে চাইতে পারেন না। আপনারা আরেকটা কি কারণে জানেন? আপনারা মনে করেন যে সবাই এখানে এত দামি দামি খাবার খাচ্ছে, আমি এই ভাত খাবো। তো না খেয়ে কি হয়, আমরা এখন মেশিনের যে চাল তৈরি করে, অটো মেশিনের যে চাল, লম্বা লম্বা সাদা সাদা দেখবেন, বাসমতি চাল, এই চাল ওই চাল, হ্যাঁ, তারপরে মিনিকেট চাল, মিনিকেট নামে কোনো ধানই থাকে না, হ্যাঁ, অথচ হচ্ছে যে আমরা মিনিকেট চাল খাই, তাই না? আমরা অনেক, তোরা ইরি চাল খাস, এটা তো হচ্ছে যে এটা তো আমাদের মুরগিও খায় না, এটা আমাদের গরুও খায় না, অথচ মনে করেন যে আমরা কি করি, মিনিকেট, বাসমতি টাসমতি হ্যান ত্যান নানা রকম কিছু খায়। কিন্তু দেখবেন যে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যখন যাবেন, ওই লোকটা ওই ইরি ধান খেয়ে দেখবেন আপনার থেকে অনেক সুস্থ আছে, বেশি দিন বাঁচছে এবং আপনার থেকে অনেক ভালো আছে, তাই কিনা? আমন ধানের চাল খেতেই চায় না, অথচ ওই চালটা খাওয়া শরীরের জন্য সবচেয়ে উত্তম, কোনো সাইড এফেক্ট নাই। আমাদের আরেকটা, আমি এই আমাদের সমাজের আরেকটা আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দেই। আমাদের খাবার দাবারের জন্যে বর্তমান সংখ্যাটা আমি বলতে পারছি না, আমি একটা নিউজ দেখছিলাম, শুধুমাত্র আমাদের এই বর্তমান খাবার দাবারের জন্যে আমাদের 40 কি 50% মানুষের মৃত্যু হচ্ছে খুব দ্রুত গতিতে। এটা জানেন আপনারা? দ্রুত গতিতে মৃত্যু হচ্ছে শুধু খাবার দাবারের কারণে। ওই যে মানে ধরেন যে এমন একটা অভ্যাস হয়েছে যে ফ্রিজে কি করতেছেন আপনারা, দৈনন্দিনকার খাবার কিন্তু নিচ্ছেন না, আপনারা একবারে এক সপ্তাহ বাজার করে এনে রেখে দিলেন, ওগুলো বের করছেন খাচ্ছেন, বের করছেন খাচ্ছেন। কিন্তু এক সময় যখন ফ্রিজ ছিল না, তখন কিন্তু মানুষ প্রতিদিন বাজার করতো, তখন বাজারটা কিন্তু বেশি করতো না, যতটুকু প্রয়োজন ততটুকু বাজার করতো এবং ততটুকু আপনারা টাটকা খেতেন। ফলে কি হচ্ছে, টাটকা খেতে শরীরটা ভালো থাকে। আমরা 7 দিন পচিয়ে ফ্রিজে পচিয়ে তারপরে সেই খাবারটা খাচ্ছি। এতে আরেকটা সমস্যা কি জানেন? ওই খাবারটা, যে খাবারটা আপনি কিনে নিয়ে আসছেন এক সপ্তাহের জন্য, সেই খাবারটা আরো 6 জন মানুষ কিনতে পারতো না? আপনি একবারে সব কিনে নিয়ে আসলেন, ফলে কি হলো, যার কাছে 7 দিনের খাবার ছিল তার কাছে এখন সেই দোকানদারের কাছে 1 দিনের খাবার থাকলো। সবাই কি করলো, এই আমার দোকানে এত চাপ, 1 দিনের খাবারের দাম 3 গুণ বাড়াই দেয়, আমার তো নাই, আমি পাচ্ছি না। তখন কি হয়, খাবারের দামটা বেড়ে যায়। বুঝতেন কতটা? যে ফ্রিজ, আমি ছোট্ট একটা ফ্রিজেরই উদাহরণ দিলাম, যে ফ্রিজ থেকে দেখেন যে সাধারণ গরিব মানুষের কত ক্ষতি হচ্ছে। আপনার এক সপ্তাহ বাজার করার জন্য এই দেখবেন 6 দিনের বাজারের খাদ্য সংকট হয়ে যায়, তখন হচ্ছে দামগুলো এইভাবে বাড়তে থাকে। এবং আপনি তো নিজে তো খাচ্ছেন খারাপ, এবং আমরা যে খাবারটা কিনছি হিউজ দামে, সেটা আমাদের কেনার টাকা নাই, তখন আমাদের কি করতে হচ্ছে, ওই সজিনা গাছ থেকে পাতা, লাউ ডগা নিচ্ছি, এটা সেটা নিয়ে খাচ্ছি, খেয়ে আমি বেশি দিন বেঁচে থাকতেছি, আপনি দ্রুত মারা যাচ্ছেন। এটাই হচ্ছে বর্তমান সময়ে হয়ে গেছে। তাহলে আমরা সচেতন হলাম কোথা থেকে বলেন? জি, এখন সবকিছু সুবিধা স্যার। হ্যাঁ, এটা তো আছেই, শুধু সার না, আরো অনেক কিছু হচ্ছে। দেখুন, এটা খেয়াল করেন, যেমন আমার বাসায় গরুর খামারে আগে থাকতো সবসময় 15 থেকে 16টা গরু থাকতো। এখন শুধুমাত্র আমাদের পরিবারে যতটুকু দুধ প্রয়োজন হয় তার জন্য 1টা কি 2টা গরু আছে, ঠিক আছে? আর নাই, কেন নাই? কারণ আমাকে সব খাবার কিনে খাওয়াতে হচ্ছে। তারপরে যে গরু যে পালন করব, আমাদের পাশে 10 তলা বিল্ডিং, এই পাশে 5 তলা বিল্ডিং, এই পাশে 7 তলা বিল্ডিং, বিভিন্ন সময় কমপ্লেইন দেয় যে শহরের মধ্যে গরু পোষা যাবে না। এখন আমি যদি গরু না পুষি, তাহলে ওখান থেকে গোবর আসবে না, গোবর যদি না আসে তাহলে আপনি আপনার জমিতে জৈব সার দিতে পারবেন না, জৈব সার যদি না দিতে পারেন তাহলে কি হবে, এই যে নতুন নতুন আপনি যেটা বললেন যে নতুন নতুন সার কিনতে হয় যেগুলা অনেক ক্ষতিকর, সেই সারগুলো হচ্ছে জমিতে প্রয়োগ হচ্ছে এবং সেই সবজিগুলোই হচ্ছে আমরা খাচ্ছি, ফলে আমাদের শরীরে অনেকাংশে অনেক পার্টস নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনি আপনার কৃষিজাত, বা আমি বারবার যেটা বলতেছি, আপনার যদি কালচার ধ্বংস হয়ে যায় আপনি দ্রুত ধ্বংস হয়ে যাবেন, এটা হচ্ছে রুলস। এই জন্য বলতেছি, এটা আমি না বলে আপনারা নিজে নিজে একটু ভাববেন যে আসলে স্যার এই কথাটা কেন বারবার বলছে যে আমাদের কালচার ধ্বংস মানে আমরা শেষ। কারণ গরু, কৃষি আর আমাদের ঐতিহ্য, এটা মিলেই হচ্ছে আমরা বাঙালিরা। দেখেন যে বাঙালির অনেকাংশ অনেক জিনিসপত্র আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, হতে 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 একসময় বিলুপ্ত হয়ে যাবে। আগে যেমন টেলিভিশনে আমরা কয়টা চ্যানেল দেখতাম, একটা দেখতাম বিটিভি, আর একটা দেখতাম DD1, ভারতীয় একটা চ্যানেল। ওই এনটিএনআর আপনারা দেখছেন কিনা জানি না,
আমি ইঞ্জিনিয়ার ঘুরাইতাম, আমার দুই ভাই আমাকে পাঠাই দেবে, এই যা ইঞ্জিনিয়ার ঘুরাবি, ঘুরাচ্ছি, হয়েছে না না হয়নি হয়নি, বামে বামে হয়েছে না না হয়নি, আরেকটু হয়নি হয়নি, এইভাবে ধরেন যে বলতে 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 10 থেকে 15 মিনিট পর যখনই বলে হয়েছে রুমে গেলাম, হয়নি হয়নি, আবার যা, আবার দৌড়তে গিয়ে এই যে দেখতাম। সেই কালচারগুলা হচ্ছে যে এখন নাই হয়ে গেছে। আমরা তো এখন তো টেলিভিশনে মনে হয় ঠিক মতো কেউ দেখি না, মোবাইল, এখন তো টেলিভিশনে আমরা মনে হয় ঠিক মতো কেউ দেখি না। আর অথচ আগে কালচারটা কি ছিল, আগে একটা টেলিভিশন থাকতো, আমরা সবাই হচ্ছে ভাই বোন মিলে বা আশেপাশের অনেকজন মানুষজন আসতো। মনে আছে আমার 93-94 সালের দিকে, তখন আমি একদম পিচ্ছি ওইসব সময়ের দিকে সবাই মিলে বসে বিভিন্ন রকম এই যে দুপুরের পরে সিনেমা দিত, বাংলা সিনেমা তো দেখতাম না, আমি দেখতাম রাত্রে ইন্ডিয়ানটা, রাত্রে 10টা থেকে 10:30 থেকে হতো, সেটা দেখতাম। বা হচ্ছে যে আরো বিভিন্ন রকম মিস্টেরিয়াস আইল্যান্ড হতো, বা টিপু সুলতান হতো, বা আরিফ আলা হতো, বা ম্যাকগাইভার হতো, এই সিরিয়ালগুলো হচ্ছে যে আমি দেখতাম। তো দেখেন সেই কালচারটা নাই হয়ে গেছে। নাই হওয়ার ফলে কি হচ্ছে যে আমরা কিন্তু পরিবার থেকে দূরত্ব বেড়ে গেছে আমাদের এই যে মোবাইল ওয়াইফাই এগুলো এসে, ফলে কি হচ্ছে আমাদের কালচারটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কি করা উচিত? করা উচিত নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া উচিত যে বাবা তুমি মোবাইল দেখবে, ঠিক আছে, তোমার জন্য সারাদিনে 1 থেকে 1.5 ঘন্টা তোমার মোবাইল দেখার টাইম, বাদ বাকি টাইমটুকু তুমি এখান থেকে এই টাইম পর্যন্ত আমাদের সাথে টিভি দেখবো সবাই মিলে একসাথে। এবং এই যে বিভিন্ন যে ধর্মীয় আচার অনুষ্ঠান বা কালচারের যে অনুষ্ঠানগুলো আছে সেগুলোকে ছেলেকে বা মেয়েকে অ্যাড করাতে হবে, জোর করে হলে অ্যাড করাতে হবে। তবে আপনি আপনার সমাজটাকে টিকিয়ে রাখতে পারবেন এবং নিজেও বাঁচবেন, সন্তানরাও বাঁচবেন, পারিপার্শ্বিক অবস্থাও ঠিক থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল যে মানে যে দাঁড়াচ্ছে থিমটা, আমি সেটাই বললাম, বুঝছেন? এখন এই আচার অনুষ্ঠান সম্পর্কে কিছু সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, আচার ইংরেজি শব্দ কি, ঠিক আছে, এই জিনিসগুলো দেখবেন। তারপরে ল্যাটিন শব্দ কি, বা সঠিক কর্মক্ষমতাটা কি, রিটাস কি, রিচুয়াল কি, ঠিক আছে, এই জিনিসগুলো দেখবেন। বা এটা আচার শব্দটা মানে ইংরেজিতে কত সালে হচ্ছে লিপিবদ্ধ হয়, এবং সেটা ধর্মীয় সেবার মাধ্যমে আদায় বা বিভিন্ন বিধানের ব্যাপারটা কখন থেকে শুরু হয়। তারপরে আপনার এই বৈশিষ্ট্যগুলো কি আছে, আনুষ্ঠানিকতাগুলো কি আছে, আমি যেগুলো বললাম না, এই কথাগুলো দেখতেছি আমি যখন বইয়ে সব লেখা আছে। আমি আপনাদেরকে জাস্ট মূল থিমটা বললাম, যে আসলে মূল যে প্রেক্ষাপটটা বললাম, যে আচারগুলা কি, আচারের সাথে অনুষ্ঠানগুলা কি, এবং সেগুলো কিভাবে পালন করা উচিত, কিভাবে পালন করা উচিত না, কোন জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত, কোন জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত না, এবং সমাজটাকে কিভাবে ঠিক রাখলে হচ্ছে যে এই ব্যাপারগুলো ঠিক থাকবে। এখন এই আচার অনুষ্ঠানের যে প্রশ্নগুলো কিভাবে হয় জানেন? এখান থেকে প্রশ্নগুলো এইভাবে হয়, বিগত আমি কয়েকটা সালেও দেখছি, যে আচার অনুষ্ঠানের ফলে আপনার সমাজে বা আপনার পারিপার্শ্বিকতায় কী ধরনের প্রভাব পড়ে বা কী ধরনের প্রভাব ফেলতে পারে তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। বা আচার অনুষ্ঠান সম্পর্কে তুমি কি বোঝো, তোমার দৃষ্টিকোণে আচার অনুষ্ঠানগুলো কিভাবে হওয়া উচিত। বা থাকে হচ্ছে যে বাংলাদেশের আচার অনুষ্ঠানগুলোর সীমাবদ্ধতা এবং পালন করার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা বর্তমানে আসছে সেটার একটা রূপরেখা দাঁড় করা। এই প্রশ্নগুলো এক এক সময় এক এক রকমভাবে বানিয়ে আপনাদেরকে দিতে পারে, কিন্তু আপনারা লিখবেন বলতেছি, আপনারা যখন এই প্রেক্ষাপটটা জানলেন, এখন এই প্রেক্ষাপটটা একবার রিডিং দিবেন, দিয়ে একটু ভাববেন 5 মিনিট যে আপনি কি পড়লেন এবং সে পড়াটা বিস্তৃতি কি এবং পড়াটার মূল থিমটা কি। একবার রিডিং পড়বেন, জাস্ট মুখস্থ করতে বলতেছেন, জাস্ট রিডিং পড়বেন, তাহলে আপনি এটা ডিটেলস হচ্ছে বুঝতে পারবেন। তখন প্রশ্ন যেভাবেই হোক, প্রশ্ন যেমনভাবেই হোক, আপনি তখন কি করবেন, লিখতে পারবেন। আচার অনুষ্ঠানের ফলে তোমার সমাজে কি কি প্রভাব ফেলে, এটা হচ্ছে আমি আমার মতন করে বললাম। এই প্রশ্নগুলো বিভিন্ন রকম ভাবে হতে পারে। আচার অনুষ্ঠানগুলার মানে তোমার দৃষ্টিকোণে আচার অনুষ্ঠানগুলা কিভাবে বর্তমান সমাজে প্রভাব ফেলছে আলোচনা করো। বা আচার অনুষ্ঠানগুলো হচ্ছে তুমি কিভাবে দেখো, সেটা কিভাবে ফলা হলে সমাজে এটার হচ্ছে যে এই কালচারটা স্থায়িত্ব বাড়ে বা কালচারটা হচ্ছে থাকে, সেই ব্যাপারটা।
এগুলো দেখবে যে এইভাবে হচ্ছে প্রশ্ন হতে পারে, ঠিক আছে, এইভাবে পরীক্ষাতে প্রশ্ন হতে পারে, সেটাই হচ্ছে আমাদেরকে ধারণা রাখতে হবে। কিন্তু আমরা কি বুঝতে পারছি যে আসলে আচারটা কি, আচারের ধরেন আরেকটা জিনিস আমি বলি যে আচারটা কি, আচারের ইংরেজি শব্দ কি বা ল্যাটিন শব্দটা কি, বা কত সাল থেকে এটা ফলা হচ্ছে সেটা, যেমন ইংরেজিতে এটা লিপিবদ্ধ হয়েছে হচ্ছে 1570 সালে, আর আমাদের বাংলাদেশে কত সালে লিপিবদ্ধ হয়েছে, যেমন বাংলা ক্যালেন্ডার কত সালে হয়েছে, 1200 খ্রিস্টাব্দে। সম্রাট জাহাঙ্গীর না, বাংলাদেশের যে তারিখ এটা কে ইয়ে করছিল স্যার, মনে আছে আপনার? বাংলাদেশের তারিখ যখন থেকে শুরু হয়, সম্রাট কে জানো? আকবর, সম্রাট আকবর। হ্যাঁ হ্যাঁ, এটা করছিল 1200 সনে, তাই না? হ্যাঁ, তো ইংরেজিতে লিপিবদ্ধ হয়েছে 1570 সালে, এই আচার শব্দটা লিপিবদ্ধ হয়েছে, কিন্তু আমাদের এইখানে সেটা 1200 সালের দিক থেকে, তারও আগ থেকে এটা কালচারটা চলে আসছে, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন যে বাংলা ক্যালেন্ডার কত সাল থেকে চালু হয়, হালখাতা কত সালের দিক থেকে শুরু হয়, তারপরে যে গীতগুলা কিভাবে হয়, বিয়ের অনুষ্ঠানগুলো কিভাবে হয়, নবান্ন কিভাবে পালন করা হয়, আলপনা কিভাবে অনুষ্ঠানটা বা বিভিন্ন সাজসজ্জাকরণ করা হয়, বিভিন্ন লোকজ যে বিভিন্ন রকম মোটিভ দিয়ে বিভিন্ন পটারে যে চিত্রায়িত করা হয়, বা বিভিন্ন ফল মূল পাখি, হ্যাঁ, এই যে আপনার তারপরে হচ্ছে পেঁচা, এগুলো যে মাটি দিয়ে তৈরি করে যে গ্রামের মানুষ বিক্রি করে, সেই অনুষ্ঠানটা কোথায় কিভাবে হয়, তারপরে হচ্ছে যে আপনার এই যে বৈশাখটা কিভাবে পালন করা হয়, পিঠা উৎসবটা কি হয়, বাংলাদেশের আরও আছে, যেমন যে মারফতি, ভাটিয়ালি, এই যে গানগুলো আছে না, এটা আমাদের একটা কালচারের অংশ। ময়মনসিংহ গীতিকাব্য শুনছো? শুনেই নাই। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে গীতি জিনিসগুলো কিন্তু এটার মধ্যে অ্যাড হবে। হ্যাঁ, ময়মনসিংহ গীতি, তারপরে হচ্ছে আপনার এই যে ভাটিয়ালি, মারফতি, ভাওয়াইয়া, এগুলো তো বোঝেন না? ভাটিয়ালি, মারফতি, ভাওয়াইয়া, ময়মনসিংহ গীতি, মুর্শিদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লালন তো আছেই। হ্যাঁ, লালন দেহতত্ত্বের মধ্যে পড়ে আর কি, মুর্শিদি, লালন বা অন্য যেগুলো আছে এগুলো দেহতত্ত্বের মধ্যে পড়ে। হ্যাঁ, তো এই জিনিসগুলা, এই যে আর একটা কালচার যেটা হচ্ছে লালন যখন বললেনি, লালনের যে কালচারটা বা ঐতিহ্যটা, সেটা হচ্ছে আমাদের তো ওলি আউলিয়ার দেশ, তাই না? এখানে তো কত কত হাজার ওলি আউলিয়া আসছে, মনে আছে কারো? না, 12,000 আসে নাই, অত না, 400 ওলি আউলিয়ারা কত আছে আর কি। যাই হোক, এই ওলি আউলিয়ারা হচ্ছে ওটা চট্টগ্রামের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চট্টগ্রামটা হচ্ছে 12 আউলিয়ার দেশ। 360 হচ্ছে সিলেট। আচ্ছা, বাংলাদেশের সামগ্রিকটা বলো। যাক, এটা 400 মতো যত সম্ভব, আমি যতটুকু জানি। তো এখানে কি দাঁড়ালো যে এই যে লালন যে কথাবার্তাগুলো বলছে, এটা কার কথা জানেন? এটা হচ্ছে সিরাজ শাহের কথা। সিরাজ শাহ হচ্ছে লালনের গুরু ছিল, এবং এই সিরাজ শাহী হচ্ছে যে, হ্যাঁ, সিরাজ শাহের লেখাগুলাই লালন হচ্ছে প্রচার করত। লালনের যে ব্যাপারটা, যে কালচারটা, সেটা হচ্ছে আপনার দেহতত্ত্ব মানে এই যে আমাদের শরীরের মধ্যে যে বিভিন্ন রকম পার্টস আছে, হ্যান ত্যান মেলা কিছু আছে, কিন্তু মরে গেলে সব পার্টসই থাকে, কিন্তু জানটা থাকে না। সে জানটাকে আবিষ্কার করতে পারছে? কেউ পারবে না, তাই না? তো এটা তখন আমরা কি হিসাবে যাচ্ছি? তখন আমরা দেহতত্ত্বের দিকে যাচ্ছি, যে খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায়। হ্যাঁ, কিছুটা একই।
ওই যে লালন তো কয়েকটা গান আছে না, যে বাড়ির পাশে আরশি নগর, মানে এই লালনের মোটামুটি গান, হ্যাঁ পড়শি বসত করে, কিন্তু তা আমি জানি না কে আছে না আছে। তো এইটারই যে আরেকটা আছে যে খাঁচার ভিতরে অচিন পাখি, পাখি কেমনে আসে যায়, এগুলো হচ্ছে টোটালি হচ্ছে দেহতত্ত্বের, ঠিক আছে। তো এই যে সঙ্গীতের যে কালচারটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই আচার অনুষ্ঠানের মধ্যে কয়েকটা সঙ্গীত আছে, বিভিন্ন অনুষ্ঠান আছে, এবং হচ্ছে যে আর যে পোশাক পরিচ্ছদ আছে, এবং আমাদের খাবার দাবার, এই কটাই মিলেই হচ্ছে আমাদের আচার অনুষ্ঠান এর ব্যাপকতা, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো যে এই কালচারের মধ্যে আমাদের এই ধর্মীয় কিছু ব্যাপার, কিছু খাবার দাবার, কৃষিকাজ কিছু ব্যাপার, কিছু পোশাক আশাক, কিছু হচ্ছে নকশা খচিত কিছু আসবাবপত্র, তারপরে এই যে দেহতত্ত্ব, তারপরে হচ্ছে যে সঙ্গীত বা নাট্যতত্ত্ব, ঠিক আছে। এই যে নজরুল যে কবিতাগুলো লিখছিল সেটা কিন্তু আমাদের কালচারের একটা অংশ, রবীন্দ্রনাথ যে গানটাগুলো গাইছিল সেটাও আমাদের একটা কালচারের অংশ, নদীমাতৃক যে আমাদের দেশ সেটাও কিন্তু একটা কালচারের অংশ, ঠিক আছে। এই জিনিসগুলোই হচ্ছে প্রশ্নের আকার অনুযায়ী আমাদেরকে লিখতে হবে। যদি বলে আচার কি, অনুষ্ঠান কি, আচারের ইংরেজি শব্দ কি, তখন আপনাদেরকে যে সংজ্ঞা একটু 1-2 মার্কের জন্য সংজ্ঞাটা লিখে তারপরে আচার সম্পর্কে লিখলেন, এবং কিছু কিছু অনুষ্ঠান যেগুলো হয় সেই অনুষ্ঠানগুলো একটু লিখলেন, ধর্মীয় কয়েকটা অনুষ্ঠান লিখলেন, দুর্গা পূজা, কালী পূজা, তারপরে এদিকে আমাদের যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মদিবস, হ্যাঁ, তারপরে ঈদুল আজহা, ঈদুল ফিতর, ঈদুল মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, বড়দিন, হ্যাঁ, এই যে এই টোটাল বিষয়গুলো হচ্ছে জন্মাষ্টমী, হ্যাঁ, এগুলো যাবে হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান। আচ্ছা, আর তারপরে কৃষিকাজ তো বললামই আপনাদেরকে যে কৃষির ব্যাপারগুলো এইটা, আর একটা হচ্ছে পোশাক আশাক এবং বিভিন্ন রকম আসবাবপত্র, এই কিছু জিনিসগুলোই হচ্ছে আমরা দেখেন সবাই কিন্তু জানি, তাই না, সবাই কিন্তু কম বেশি জানি, কিন্তু যখন বই দেখতে যায় বই কি লেখা আছে দেখলে মাথা টাথা ঘুরে যায়, তাই না। তো এইটা মাথা টাথা ঘোরানো কোনো কিচ্ছু নাই, এইটা আমাদের জাস্ট নিজের মতন করে পরীক্ষার খাতায় লিখতে হয়। আপনি এই বইটা খালি একবার রিডিং দিবেন, বাদ বাকি নিজের মতো করে লিখবেন, ভালো, খুব বেটার হবে। ওকে।